স্টার্ট করি। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা লাস্ট ক্লাসে মূলত হচ্ছে শুরু করেছিলাম তাপমাত্রা স্কেল। তো আমরা আজকে তাপমাত্রা স্কেল থেকে কন্টিনিউ করব। তাপমাত্রা স্কেলে অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু জানার আছে, তাপমাত্রা স্কেল কিভাবে কাজ করে সেগুলো নিয়ে আমি চেষ্টা করবো আপনাদেরকে এই চ্যাপ্টারটা এমন ভাবে বুঝাই দিতে যেন আপনাদেরকে আলাদাভাবে কোনো কিছু পড়তে না হয়, কোনো বইটাই ঘাটা না লাগে। আপনি যেন ইনশাল্লাহ ক্লাসে নোট পড়লে আপনার জন্য সব কমন পড়ে যায়। তো আমি ওইটাই চেষ্টা করছি। সবাই যাতে আমার সাথে একটু ফোকাস করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো আসেন তাপমাত্রা স্কেলে চলে যাই। তাপমাত্রা স্কেলে যদি আমি যাই, তাহলে আমরা এখানে প্রথমে অনেকগুলো স্কেল হচ্ছে আজকে ড্র করব। আপনাদের চ্যাপ্টার 5 এর উপর এক্সাম আপনারা কবে দিতে চান? যেদিন দিতে চান বলতে পারেন, আমি সেদিনই নিব। এই হচ্ছে আমাদের স্কেল, তিনটা স্কেল, ঠিক আছে। এইদিকে শাইন, ঠিক আছে, ওকে। তিনটা স্কেল যদি হয়, আমাদের এখানে আমরা ধরে নিলাম এটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, এটা উচ্চ স্থিরাঙ্ক। গল্পটা বলি তাহলে বুঝবেন। গল্পটা হচ্ছে প্রথমে সেলসিয়াস নামক একজন ব্যক্তি, তিনি সর্বপ্রথম একটা থার্মোমিটার আবিষ্কার করেন। তার থার্মোমিটারের আইডিয়াটা ছিল যে আসলে আমরা যেই তাপমাত্রায় পানি হচ্ছে যে বরফে পরিণত হয়, আমরা সেই তাপমাত্রা নিয়ে কাজ করব। এবং যে তাপমাত্রায় পানিটা বাষ্পে পরিণত হয়, আমরা সেই তাপমাত্রা নিয়ে কাজ করব। তো সে ধরলো পানি যে তাপমাত্রায় বরফে পরিণত হয় তাকে আমরা ধরছি হচ্ছে আমাদের মেল্টিং পয়েন্ট। আর যে তাপমাত্রায় হচ্ছে বা টেম্পারেচারে পানি বাষ্পে পরিণত হয় বা ভেপারে কনভার্ট হয়, তাকে আমরা বলছি বয়লিং পয়েন্ট। তিনি ধরে নিলেন যে আমাদের ওই পয়েন্টটা যখন হচ্ছে সে বরফ থেকে পানিতে যাচ্ছে বা পানি থেকে বরফে যাচ্ছে, তাকে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস ধরবো। আর যেটা আমাদের একদম বয়লিং পয়েন্ট, সেটাকে আমরা 100 ডিগ্রি সেলসিয়াস ধরবো। আমরা ধরবো এই দুটো জিনিস, 0 ডিগ্রি সেলসিয়াস আর 100 ডিগ্রি সেলসিয়াস, এই দুটো। যেহেতু আমাদের দুটোই হচ্ছে যে আমাদের সিস্টেম আছে, একটা 0 ডিগ্রি সেলসিয়াস, একটা 100 ডিগ্রি সেলসিয়াস, আমাদের কাজ এই দুটোর মধ্যে এখন হচ্ছে যে হিসাব নিকাশ করা। তো তিনি এইভাবে একটা টেম্পারেচারের স্কেল বানাই দিয়ে চলে গেছেন। পরবর্তী কেলভিন যখন আসলেন, তিনি বললেন যে না, এখানে একটা ঝামেলা আছে। 0 ডিগ্রি সেলসিয়াস বা জিরো ভ্যালুটা তার হওয়া উচিত যার নিচে তাপমাত্রা হওয়া সম্ভব না। টেম্পারেচার নেগেটিভ হইতে পারবে না, টেম্পারেচার পজিটিভই হইতে হবে। এটা ছিল হচ্ছে কেলভিনের আইডিয়া, যে না, আমি এমন একটা টেম্পারেচারকে ধরছি যে টেম্পারেচারে পদার্থের অণুগুলোর মধ্যকার যে গতিশক্তি আছে বা ইন্টারনাল এনার্জি আছে, যেটা আমরা লাস্ট ক্লাসে পড়েছি, সেই ইন্টারনাল এনার্জিটা জিরো হয়ে যাবে। বেসিক্যালি এটা পসিবল না, বিকজ ইন্টারনাল এনার্জি জিরো হয়ে গেলে পদার্থটা এক্সিস্টই করবে না আস্তে আস্তে। বাট আমি ধরে নিলাম যে আসলে আমার পদার্থটা এরকম ইন্টারনাল এনার্জি জিরো হয়ে যাবে। উনি ওই টেম্পারেচারকে ধরলেন অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, বা আমরা বললাম পরম শূন্য তাপমাত্রা। সেটাকে তিনি 0 কেলভিন ধরে আগাইলেন। এবং তাই উনি যখন হচ্ছে টেম্পারেচার স্কেলটাকে বানাইলেন, তখন দেখা গেল তার থার্মোমিটারটা 273 কেলভিনে বুঝাইলো যে আমার পানি বাষ্পে পরিণত হবে, সরি, বরফে পরিণত হবে। আর পানি থেকে বাষ্প যখন হবে তখন 373 কেলভিন হবে। এটা হচ্ছে কেলভিনের আইডিয়া। তার পরবর্তীতে ফারেনহাইট আসলো। ফারেনহাইট একটা ডিফারেন্ট টাইপ অফ হচ্ছে যে আইডিওলজি নিয়ে আগাইলো। তিনি একটা খুবই ভিন্ন মান বানাইলো, সেটা হচ্ছে 32, যে এটা 32 হবে, এটা হবে 212। এইভাবে আমরা ভিন্ন ভিন্ন টেম্পারেচার স্কেল বানাইলাম। এবং এটা হচ্ছে যে আমার নামে একটা স্কেল আমি বানাইলাম, ঠিক আছে। মনে করো র্যান্ডম একটা স্কেল বানাচ্ছি আমি। আমি ধরে নিলাম যে এটা 50 আর উপরেটা হচ্ছে 120। আমি এভাবে একটা স্কেল বানাবো, ঠিক আছে। এটা হচ্ছে এম স্কেল, মমিত স্কেল। এটা ফারেনহাইট স্কেল, এটা কেলভিন স্কেল, এটা সেলসিয়াস স্কেল। এখন এই স্কেলগুলো নিয়ে আলাদা আলাদা ভাবে আলোচনা শুরু হওয়ার পর একটা সময় আমরা ফিল করলাম যে আসলে আমাদের এই স্কেলগুলোর মধ্যে একটা সম্পর্ক আনা দরকার। বিকজ পদার্থবিজ্ঞানকে যদি আমরা ইউনিভার্সাল বানাতে চাই, উই নিড টু মেক শিওর যেন সেই স্কেলগুলোর মধ্যে একটা প্রপার সম্পর্ক আমরা বের করতে পারি। ঘটনাটা এরকম হয় যে প্রত্যেকটা স্কেলকে এখন আমরা অনেকগুলো ছোট ছোট অংশে ভাগ করলাম। যেমন এখানে আছে 100 ঘর, এখানে আছে 180 ঘর, এখানে 100 ঘর, সরি, এখানে 100 ঘর। কিন্তু এখানে আছে 180 ঘর, 180টা ঘর, তাই না? আমরা দেখতে পেলাম সেলসিয়াস স্কেলে
100 ঘর, দাগ কাটা, কেলভিন স্কেলে সেম, ফারেনহাইট স্কেলে 180 ঘর, আর আমার যে স্কেল মমিত স্কেল ওইখানে আছে কত, 70 ঘর। এইভাবে দাগ কাটা আছে। ঠিক আছে, আমরা এগুলো হচ্ছে অনেকগুলো দাগ কাটলাম। এখন যখন আমরা দাগ কাটলাম, সমস্যাটা দাঁড়াইলো, আমরা সবাই এটা বুঝতে পারছি যে হয়তোবা আমি যদি এরকম একটা, মনে করো আমি এই সবগুলা থার্মোমিটারকেই পানির মধ্যে ডুবাই দিছি, এবং সবগুলোর মধ্যে আমি সেম ম্যাটেরিয়াল দিয়েছি, সেটা পারদ হোক বা অন্য কোনো ম্যাটেরিয়াল হোক, আমি ধরলাম পারদ দিয়েছি বা মার্কারি দিয়েছি। দেওয়ার পরে সবাইকে আমি সমান গ্লাস টিউবই নিছি, বাট গ্লাস টিউব গুলো কাটা হয়েছে হচ্ছে ভিন্ন ভিন্ন ভাবে, অর্থাৎ একই গ্লাস টিউব, একই পদার্থ মার্কারি, কিন্তু গ্লাস টিউব গুলো আমাদের হচ্ছে যে এই যে দাগ কাটা আছে সেগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন পরিমাণে কাটা আছে। তো ঘটনা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে, আমি ধরে নিলাম যে মার্কারি একটা নির্দিষ্ট টেম্পারেচারে এই লাইন পর্যন্ত উঠছে। আমি দিলাম এটা হচ্ছে সেলসিয়াস স্কেলে সি ভ্যালু, কে ভ্যালু, এফ ভ্যালু, এম ভ্যালু। আমি ধরে নিলাম। ধরে নিলে এবার যেটা কাহিনী দাঁড়ায় সেটা হচ্ছে, আমাদের একটা জিনিস জানা দরকার। সেটা হচ্ছে অফকোর্স এই যে ডিস্টেন্স টুকু তারা পাচ্ছে, হ্যাঁ, যতটুকু হচ্ছে যে উচ্চতা পাচ্ছে, এই উচ্চতার রেশিও গুলো কিন্তু সমান হওয়ার কথা। রাইট নাকি রং? রাইট। তাহলে চলো আমরা উচ্চতার রেশিও গুলো সমান ধরলে আমরা আগাই। আমরা তাহলে বলতে পারি এখানে যে C-0, অর্থাৎ এতটুকুর যে আমাদের মানে উচ্চতা কাটা আছে, বাই যদি আমি বলি 100-0, এতটুকু যে উচ্চতার রেশিও, এই রেশিওটা সমান বা অনুপাত সমান। তাহলে এখানে যতগুলো দাগ কাটা আছে আর এখানে যতটুকু দাগ কাটা আছে সেটা সমান, মানে উচ্চতাটাও। দাগ যাই কাটা থাকুক, উচ্চতা তো সমান, মানে অতটুকু দাগের উচ্চতা সমান। ফর এক্সাম্পল, যেহেতু আমাদের এখানে 100 ঘর কাটা, এখানে 180 ঘর কাটা, তাহলে এখানে যখন একটা ভ্যালু 10 ঘর আগাবে, এখানে কি 18 ঘর আগাবে, স্বাভাবিক, যেহেতু দাগ আমাদের কম কম করে কাটা আছে। ঠিক একইভাবে এই জায়গায় F-32 যখন হবে, তখন এখানে হবে 212-32। এই যে এখান থেকে এতটুকু উচ্চতার, এটা হচ্ছে এতটুকু উচ্চতার রেশিও। ঠিক একইভাবে আমি একটা আমার জন্য স্পেশাল স্কেল বানিয়েছি, সেটা একটা স্কেল আমি দিয়ে দিলাম। এই যে আমরা ফর্মুলাটা পেলাম, এটাই হচ্ছে আমাদের টেম্পারেচার স্কেলের বেসিক। এই সম্পর্কটাকে আমরা একটা খুব সহজ সম্পর্ক দ্বারা প্রকাশ করতে পারি, এক্স মাইনাস এক্স আইস বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। আমরা এখন এই ঘটনাগুলোর ব্যাখ্যা অর্থাৎ নোটেশন গুলো লিখবো। তার আগে সবাই এটা কষ্ট করে তুলে ফেলবেন, তারপরে আমি নোটেশন গুলো লিখে দিচ্ছি। কারো কি এটা বুঝতে সমস্যা হয়েছে যে আমার সম্পর্কগুলো আমরা কিভাবে পেয়েছি? আশা করি বুঝতে সমস্যা নেই। না থাকলে আসেন আমরা আগায় যাব, সবাই এতটুকু লিখে ফেলেন। লিখেছেন সবাই? ওকে, লেখা হইলো। এবার আসেন আমরা লিখতে পারি, এই জায়গায় এক্স আইস মানে হচ্ছে যে তাপমাত্রায় পানি বরফে পরিণত হয়, দ্য টেম্পারেচার at which water becomes ice। আরেকটা হচ্ছে এক্স স্টিম, যে তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয়। ঠিক আছে,
লাস্টে কি লিখেছি এক্স মাইনাস এক্স সাইজ বাই এক্স টি মাইনাস এক্স সাইজ। মাবিন তুমি কি পরে আসছো সামহাও মনে হচ্ছে। এটাই তোমাকে আমি শর্টকাটে বুঝাই দিচ্ছি, কারণ আমি অনেকক্ষণ ধরে এটা বুঝাইছি। শর্টকাট হচ্ছে বিভিন্ন টেম্পারেচার স্কেলের মধ্যে সম্পর্ক খুবই সিম্পল। আমাদের যদি চারটা টেম্পারেচারের স্কেল থাকে, একটা সেলসিয়াস, একটা কেলভিয়ান, একটা হচ্ছে যে ফারেনহাইট। সেলসিয়াস স্কেলটা হচ্ছে তার যে টেম্পারেচারে পানি বাষ্পে পরিণত হয়, অর্থাৎ মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, 0 আর 100। কেলভিনের 273 আর 373, ওটা 32 আর 212, আর এটা হচ্ছে 50 আর 120। তো যদি সেটা হয়ে থাকে, আপনি জাস্ট হচ্ছে এখন সেটার বেসিসে সুন্দর মতো কি করবেন, এটাকে হচ্ছে এখন সলভ, মানে ওটার জন্য আমরা একটা কমন ইকুয়েশন বানিয়েছি, আমরা সেই ইকুয়েশন থেকে এখন ম্যাথ করবো, এটাই। ঠিক আছে, আপাতত মানে তোমার জন্য শর্টকাটে এটা এটা লিখেছি আমরা। ফাইন, এবার আসেন, তাহলে আমরা হচ্ছে খুব সুন্দরভাবে এটার একটা ম্যাথমেটিক্যাল সম্পর্কটাকে আরেকটু ডিফাইন করি। এক্স আই এক্সট্রিম কি কনস্ট্যান্ট? পার্টিকুলার সেল মানে ইয়াতে স্কেলে কনস্ট্যান্ট, পার্টিকুলার স্কেলে কনস্ট্যান্ট, ঠিক আছে। ওকে ফাইন, আমরা আগাই। শেষ হয়েছে এতটুকু? তার সাথে আমরা পরবর্তী স্লাইডে যাব। লিখে ফেলেন। তাহলে আমরা ফর্মুলাটাকে ফার্দার যদি আরো আগাইতে থাকি, তাহলে হচ্ছে আমাদের আসবে এত। দেখো এরকম আসে, কাটাকাটি করলে আমরা ঠিক এরকম একটা ভ্যালু পাবো ফাইনালি। ঠিক আছে, দ্যাটস আওয়ার অ্যান্সার। সহজ এবং সাবলীল একটা উত্তর। তাহলে এখন আমরা এই ফর্মুলাটাকে ইউজ করে বিভিন্ন ম্যাথ করব। বাট ম্যাথ করার আগে কয়েকটা জিনিস সম্পর্কে জানা দরকার। প্রথম যেটা জানা দরকার সেটা হচ্ছে অ্যাবসোলুট জিরো টেম্পারেচার, বা যেটাকে আমরা বলি পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা, যে তাপমাত্রায় পদার্থের অভ্যন্তরীণ শূন্য হয়, তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। দ্য টেম্পারেচার, বাই দ্য ওয়ে, এটা তো আসলে কখনো শূন্য হতে পারে না, এটা তাত্ত্বিক ভাবে। where internal energy theoretically becomes zero। ঠিক আছে, তাকে আমরা বলছি পরম শূন্য তাপমাত্রা। তো যদি পরম শূন্য তাপমাত্রা হয়ে থাকে, জেনারেলি কেলভিন স্কেলে এটা হচ্ছে 0 কেলভিন, আর সেলসিয়াস স্কেলে এটা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাহিনী। এখন স্বাভাবিকভাবে তোমাদের প্রশ্ন আসতে পারে, তাহলে ভাই আসলে তাপমাত্রার একক কি? আমরা তো এতগুলো স্কেল পড়লাম, তাহলে তাপমাত্রার আসলে একক কি? মজার বিষয়, ইউনিট অফ টেম্পারেচার হলো কেলভিন। আপনারা অনেকে এটা ভুল জানেন, ভাবেন সেলসিয়াস, না, তাপমাত্রার একক কিন্তু কেলভিন। লিখেছেন এতটুকু? লেখা আসলে আরেকটা কথা লিখে রাখি, সেটা হচ্ছে লেখেন ত্রৈধ বিন্দু বা ট্রিপল পয়েন্ট কি।
লেখেন যে তাপমাত্রায় 0.0060373 অ্যাটমসফিয়ার চাপে পানি, বরফ ও জলীয় বাষ্প একসাথে থাকতে পারে, তাকে ত্রৈধ বিন্দু বলে। দেখেন দ্য টেম্পারেচার জেনারেলি এটা হচ্ছে 0.01 ডিগ্রি সেলসিয়াস বা 273.16 কেলভিন। দেখেন remain at the same state at atmosphere is called triple point। এই পয়েন্টে সাধারণত পানি, বাষ্প এবং বরফ আমরা একসাথে দেখতে পাই, এটা তোমরা নিজেরা খেয়াল করবা। বরফ থেকে একই সময় হচ্ছে যে বাষ্প উঠতেছে, আবার বরফের গায়ে হচ্ছে কণা কণা পানি লেগে আছে। ঠিক আছে, এত ডিজিট মনে রাখবা কিভাবে? রাখবা, কি করার, করার তো নেই কিছুই। আগায় যাই। এগিয়ে যাই। আসেন আমরা অঙ্ক সলভ করব। আজকে আমরা মোট 5টা অঙ্ক করবো এই চ্যাপ্টারের, এবং বিশ্বাস করি 5টা ম্যাথ করলে আপনার ম্যাথ শেষ, আর লাগবে না। হ্যাঁ, পরম শূন্য কাকে বলে বোঝা যাচ্ছে না। যে তাপমাত্রায় পদার্থের অভ্যন্তরীণ শক্তি তাত্ত্বিকভাবে শূন্য, মানে পদার্থের মানে দেখো, অভ্যন্তরীণ শক্তি যদি শূন্য হয়ে যায়, তাহলে তো এর থেকে নিচে আর তাপমাত্রা যেতে পারে না, কারণ তাপ দিলে তাপমাত্রা বাড়ে, এবং তাপমাত্রা বাড়লে হচ্ছে গতিশক্তি বাড়ে। তো গতিশক্তি জিরো থেকে তো আর কম হতে পারবে না। তো যে টেম্পারেচার গতিশক্তি জিরো, তাকে আমরা বলছি পরম শূন্য তাপমাত্রা। বুঝতে পারছি? ক্লিয়ার? ফ্রি পজিশন ইন ওয়ান প্লেস। হ্যাঁ, ফ্রি স্টেট, পজিশন না, স্টেট বলবেন। ওকে, আমরা আগাই। ওকে, একটু ভুল করছি, সেম স্টেট আর সেম টাইম হবে, এট দ্য সেম টাইম। ঠিক আছে, সরি। ওকে ফাইন, আমরা আগাইলাম। আসেন পরবর্তীতে চলে যাই, আমরা ম্যাথে যাব। হ্যাঁ, হ্যাঁ, ডিগ্রি সেলসিয়াস, 0.01 ডিগ্রি সেলসিয়াস কি হিসাব? যেমন আমাদের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস থাকে, তো 0.0 ডিগ্রি সেলসিয়াস মানে অনেক কম তাপমাত্রা, যখন বরফ মানে পানি জমে যাচ্ছে এরকম একটা তাপমাত্রা। ঠিক আছে, আসেন আমরা অঙ্কে সলভ করতে যাব। তো আমরা অঙ্ক যখন সলভ করব, তখন দেখেন আমাদের অঙ্কে কি কি আছে। প্রথম আমরা ম্যাথটা সলভ করি, সোজা একটা ম্যাথ দিয়ে শুরু করছি। টোটাল 5টা ম্যাথ করবো ভাইয়া, ইনশাল্লাহ 5টা ম্যাথ করলেই হবে। ফার্স্ট ম্যাথ, 80 ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট ও কেলভিন স্কেলে কত?
কি হয়েছে? লাইনের সমস্যা? সলভ করেন। কেমনে করব চলেন দেখাই। তো আমরা সবাই ফর্মুলা অলরেডি জানি যে এইটা, তাই না? বাই 100। সেখান থেকে এই সম্পর্ক। এখন যদি আমাদের সম্পর্কটা থাকে, আমরা এটাকে অ্যাপ্লাই করলেই হয়ে গেল। সাপোজ আমাকে দেওয়া আছে, বারবার এটা যাচ্ছে কেন ডিসপ্লেটা? ওকে, তাহলে ম্যাথ খুবই সোজা। আপনি অলরেডি জানেন যে কে ইজ ইকুয়াল টু এত, কাটাকাটি করলে অতএব কে ইজ ইকুয়াল টু সি এর মান 80। এত অ্যান্সার। আচ্ছা, তারপরে আসেন। সমস্যা ঠিক করে ফেলছি। ওকে, সলভ করে নেন তাড়াতাড়ি। সলভ করে ভাইয়াকে বলেন। ওকে, আগাইতে থাকি আমরা। 32F আসলো কিভাবে? মানে এটা ডিরাইভেশন মাত্রই করে দেখাইলাম, এই যে এখানে, এই যে এখানে ডিরাইভেশন করলাম F-32। বারবার এটা যাচ্ছে কেন? ওকে, হ্যাঁ যেটা বলছিলাম, 30 যে এখানে পড়ালাম না একটু আগে, F-32 এখান থেকে আসছে, এই যে এই জায়গা থেকে। F-32/212 - 32 বুঝছি, ওইখান থেকে আসছে। ফাইন। হ্যাঁ, এই যে দেখিয়েছে।
দেখেন কত আসে অ্যান্সার। ফাইন, ওকে। শেষ হয়ে গেলে আমরা আগাবো। সবাই দুই এক শেষ করেছি, তাহলে দুইয়ে যাই। চলেন দুইয়ে চলে যাই। 2 নাম্বার ম্যাথ করবো, চলেন। 2 নাম্বার ম্যাথে বলা হচ্ছে, কোন তাপমাত্রায় ঠিক আছে, উই গেট সেম ভ্যালু। তো আমাদের এখন বলা হয়েছে কোন টেম্পারেচারে আমরা হচ্ছে যে এই তিনটা স্কেলে, মানে তিনটা সম্পর্কে আমরা হচ্ছে সেম মান পাবো। নিচে 212 শুধু কেন? ও আচ্ছা, এটা কেটে গেছে ভাইয়া। বুঝছি তোমার কোয়েশ্চেন, ওটা কেটে গেছিল। হ্যাঁ বলেন, কিভাবে কি হবে? সিওএফ যদি হয় তাহলে কি হচ্ছে আমাদের এখানে? আমরা প্রথমে জানি C-0। আচ্ছা, আমরা ডিরেক্টলি সম্পর্কটা লিখে দিই, যেহেতু আমরা ডিরাইভেশন দেখেছি নি। এত আসে। এখন সিআর এফ দুটোই সমান, তাই আমি বললাম দুইটাই এক্স। তাহলে এখানে আসবে 4x ইকুয়াল টু মাইনাস 160, -40 ডিগ্রি সেলসিয়াস বা -40। তাহলে -40 ডিগ্রি সেলসিয়াস আর -40 ডিগ্রি ফারেনহাইট কি সমান? বুঝতে পারছি, দুটো সমান। সিমিলারলি সেলসিয়াস আর কেলভিন স্কেল বের করে চলো। বি কত হবে বললেন? আর বি শেষ হইলে সি কত হবে সেটাও বললেন। হ্যাঁ বলেন, দুইটাইতেই কত আসবে? সি এর পরে এক্স লিখেছি ভাই, এক্স। কোয়েশ্চেনেতে COF, ও আচ্ছা, এটা ও আর কি। I guess now makes more sense, hopefully. বলেন কত আসবে তাড়াতাড়ি। ও তাহলে কি করব? এক্স কেন আসলে? এক্স আমি বলছি সিআরএফ এর মান সমান, তো তাই দুইটাকে এক্স ধরে নিয়েছি। এক্স কেন আসলে এরকম কিছু নেই, সিআরএফ এর মান সমান থেকে আমি দুইটাকে সমান ধরে নিয়েছি।
আগায় যাই। কে এন সি এর নাই। আচ্ছা, না এখানে অ্যান্সার আসে 0 = -273, সম্ভব? ইম্পসিবল, সেরকম কোনো ঘটনা ঘটা সম্ভবই না। ঠিক আছে, ফাইন, এটাতে আসেন। দেখেন এটা অ্যান্সার আসে 640, না আমি ঠিক জানি না কত আসবে, বাট কিছু একটা আসবে। তাহলে দেখেন এই হচ্ছে আমাদের তিনটা স্কেলের অ্যান্সার। বুঝতে পারছি সবাই? পারবো এই টাইপের ম্যাথ আসলে? গুড, আশা করি পারবেন। চলুন আমরা এগিয়ে যাই, এগিয়ে যাব হচ্ছে আমাদের পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 3 আমাদেরকে বলা হয়েছে, এটা এখানেই করে দিতে পারবো আমরা। একটি ত্রুটিপূর্ণ স্কেলে এক্স টিম 104, এক্স আইস হচ্ছে 70, সরি 52, ওই স্কেলের 70 সেলসিয়াস স্কেলে কত? If value is 70 in that scale, find value in Celsius scale. বুঝিনি ভাই, কি ভাইয়া? লেখা বুঝে যায় না, ভালো করে লেখেন। এই জায়গায় লাইট পড়ছে তো সমস্যা। একটি ত্রুটিপূর্ণ স্কেলে স্টিম হচ্ছে 104, এই কলমটাতেই সমস্যা, কলমটা ফিক্স করতে বলছি দেখি। ঠিক আছে, এবার এক্স টিম 104, এক্স আইস হচ্ছে 52, ওই স্কেলে 70 হলে সেলসিয়াস স্কেলে কত হবে? তো এখানে আমাদের অ্যান্সারটা খুবই সিম্পল। অ্যান্সারটা হচ্ছে আমাদের অলরেডি আমরা এক্স টিম এবং এক্স আইস এর ফর্মুলা জানি, তা আমরা ওইটা অনুযায়ী হচ্ছে জাস্ট এখন একটা ডেটা বসাই দিব, তাহলে আমাদের ম্যাথ শেষ। তাহলে আসেন আমরা সলভে চলে যাই। সবাই লিখেছেন? আচ্ছা, আশা করি সবাই প্রশ্ন তুলছেন। ফাইন, তাহলে আসেন আমরা সলভে যাই। তো আমাদের অলরেডি দেওয়া আছে C-0, 100-0, তাহলে এখানে আসবে একটা ত্রুটিপূর্ণ মানে স্কেলস, আমি ধরলাম এটার ভ্যালু এক্স, মাইনাস এক্স আইস হচ্ছে 52, আর এখানে কত আছে? 104 মাইনাস 52, সি বাই হচ্ছে যে 100, এখানে হচ্ছে যে আমাদের কত দিছে? 70, তাই না? ওই স্কেলে 70, সেলসিয়াস স্কেলে কত? তো ওই স্কেলে 70 বসায় দাও। আর এখানে যা আসবে তাই। দেখেন এই হচ্ছে অ্যান্সার। আগের স্লাইডে যাব? ওকে, শিওর, গেলাম আগের স্লাইডে।
আগাইলাম তাইলে, এই যেটা আসে। সবার ডান। তাহলে আমরা আগে সবাই বুঝতে পারছি আগের অ্যান্সার কত আসছে, 34.615। ওকে, কোনটা বুঝো নাই ইফাজ? 2v, 2v মানে বুঝি নাই, 2v মানে কোনটা ভাইয়া? 2v বুঝি নাই মানে, ইফাজ কোনটা বুঝেন সেটা বুঝিনি। সেকেন্ড, 2 নাম্বার। 2 নাম্বার মানে কি, এই ম্যাথের কথা বলছো? মানে এই ম্যাথ তো অনেক আগেই বুঝাইলাম, এটা কোনটা বুঝো নাই বলো? দুই তো 3টা পার্ট ম্যাথের, কোন পার্ট বুঝো নাই বলো বাবা? থার্ড পার্ট বুঝো নাই? না বুঝা তো কিছু না, একই তো সিস্টেমের ম্যাথ। ফারেনহাইট আর কেলভিন দুইটা যদি সমান হয়, ফারেনহাইট আর কেলভিন দুটো যদি সমান হয় তাহলে দুইটাতে এক্স বসাই দিছি, তাহলে হচ্ছে যে সলিউশন করছি, সলিউশন করে এক্স এর মান বের করেছি। মানে ইকুয়েশন আমরা জানি দুটোর মানই সমান, তা দুটোই এক্স, এক্স বসাই দিছি তারপরে ইকুয়েশন বের করছি, আর তো কিছু করিনি। যে মানে এখানে যা করছি এখানেও তাই, সেম সিস্টেম। ঠিক আছে, ফাইন। আসেন আমরা এটা শেষ করি। কি সেকেন্ড পার্টটাতে, সেকেন্ড পার্টটা কেন, সেকেন্ড পার্টটা কেন আজব মানে বুঝি নাই, কথা বুঝতেছি না, মানে আজব মানে, আজব মানে কি, আজব মানে আমি বুঝি না আসলে। লেখেন 4 নাম্বার। ঠিক আছে, ফাইন্ড ডিফারেন্স ইন ফারেনহাইট। দেখেন ফাইন্ড ডিফারেন্স ইন ফারেনহাইট। ওকে, আসেন আমরা আগাই। আমরা ফারেনহাইট স্কেলে ডিফারেন্সটা বের করব, ঠিক আছে? 70 কোথায় পেলাম? প্রশ্নটা ঠিক মতো পড়ো নাই বাবা। বলাই ছিল ওই স্কেলের 70 সেলসিয়াস স্কেলে কত, প্রশ্নেই বলা ছিল। ওই স্কেলের যে মানটা 70 এটা কোয়েশ্চেনেই বলা ছিল। ঠিক আছে, ওকে আগাই। এখন বলছে সেলসিয়াস স্কেলে পার্থক্য 18 ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট স্কেলে কত পার্থক্য প্রদর্শন করবে। চলো আমরা সেটা বোঝার চেষ্টা করি। সেটা বোঝার জন্য আমরা এইভাবে আগাবো। দেখেন, প্রবলেম হচ্ছে আপনারা যখন এই ম্যাথটা সলভ করতে যান, সবাই আপনারা এখানে কমন একটা সেম মিস্টেক করেন। প্রশ্নে আমরা বলছি সেলসিয়াস স্কেলের পার্থক্য বা ডিফারেন্স, আপনারা কি করবেন, এখানে সেলসিয়াসের ভ্যালু 18 বসাই দিবেন, বসাই দিয়ে এফ এর মান বের করে ফেলবেন। দ্যাটস হোয়াট ইউ ডু জেনারেলি। বাট এটা হবে না। তাহলে হবেটা কি ভাইয়া? কোয়েশ্চেনটা ভালো করে বুঝেন, বলছে পার্থক্য, পার্থক্য মানে এখানে দুটো টেম্পারেচার আছে, ধরে নিই প্রথমে আছে C1, C1 এর জন্য আমরা একটা F1 পাবো, সেখান থেকে আমরা পাচ্ছি C1/5 = F1 - 32/9। তো C1 চলে আসবে 5/9 × F1 - 32। এটা ইকুয়েশন 1, এটা হচ্ছে C1 এর ভ্যালু।
একটা নির্দিষ্ট টেম্পারেচার C1 এর ভ্যালু। ঠিক একইভাবে সিমিলারলি লেখা যায় C2 এর ভ্যালু একই রকম। এটা হচ্ছে C2। C2 এর জন্য আমরা একটা ডিফারেন্ট টেম্পারেচার পাবো। আমরা দুটোকে মাইনাস করে দিই, 2 - 1, হ্যাঁ, করে দিই। তাহলে C2 - C1। এটা আসে, তাহলে আমাদের বাকি থাকে কি? এরকম আসে, ডেল সি বাই, এটা ইকুয়াল টু এত। ডেল সি মানে কি? পার্থক্য। C2 - C1 মানে হচ্ছে ডেল সি, F2 - F1 মানে হচ্ছে ডেল এফ। এখানে 30 কাটাকাটি চলেছে, এটা আসে ফাইনালি আমরা বলতে পারি ডেল সি বাই 5, ওই 5টাকে নিচে নিয়ে আসছি, ইকুয়াল টু ডেল এফ বাই 9। সিমিলারলি উই ক্যান প্রুভ ডেল সি বাই 5 ইকুয়াল টু ডেল এফ বাই 9 ইকুয়াল টু ডেল কে বাই 5। অর্থাৎ যখন আমাদেরকে পার্থক্য বা ডিফারেন্স বলবে, তখন আমাদের ফর্মুলা কিন্তু এইটা। কেন? কারণ এখানে দেখো ডিরাইভেশনের সময় আমরা যখন মাইনাস করে নিয়েছি, তখন আমাদের আসলে সেলসিয়াস স্কেলের পার্থক্য আর ফারেনহাইট স্কেলের পার্থক্যের মধ্যে এই সম্পর্কটা আসছে। হ্যাঁ, ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল মানে পার্থক্য, ডেল্টা ডিফারেন্স। ঠিক আছে, ডেল্টা মানে ডিফারেন্স বোঝায়। তাহলে ভাই এটা হচ্ছে আমাদের কমন ফর্মুলা। এখন এটার অর্থটা কি? এটার অর্থ হচ্ছে, এমনি তুমি যদি মনে করো 10 ডিগ্রি সেলসিয়াস ধরো, তাহলে কেলভিন স্কেলে সেটা আসবে 283 কেলভিন। বাট তুমি যদি বলো যে 10 ডিগ্রি সেলসিয়াসের পার্থক্য, তাহলে কেলভিন স্কেলে পার্থক্য কত হবে? 10 কেলভিন। অর্থাৎ যখন আমরা সেলসিয়াস স্কেল আর কেলভিন স্কেলের মধ্যে পার্থক্য ধরছি, তখন সমান। বাট যখন আমরা বলছি যে না, কেলভিন স্কেল এবং সেলসিয়াস স্কেলের মধ্যে পার্থক্য না, বরং আমরা সেলসিয়াস এবং কেলভিন স্কেলের মধ্যে কি বলে এটাকে ডিরেক্ট সম্পর্ক বের করব, তখন ফর্মুলা আলাদা। এই জন্য ভাই আমরা কি বলবো? হ্যাঁ, 18 কেন বসবে না? কোন 18 বসবে না? 18 কোথায় পেলা? এইটা? ভাই এটা তো আমি এখনো ম্যাথে যাই না, আমি তো ডিরাইভেশন করতেছি। শামামা, এখনো তো আমি ম্যাথে যাই না, ডিরাইভেশন করতেছি। যেটা বলছিলাম, যে আমরা আগে কি করলাম, আমরা আগে ডিরাইভেশন করে দেখলাম ফর্মুলা কি, এখন আমরা ডেটা বসাবো। সো এই ম্যাথটা সলভ করার জন্য এখন খুবই সোজা কাজ। ডেল সি বাই 5 ইকুয়াল টু ডেল এফ বাই 9। তো ডেল এফ হচ্ছে 9 ডেল সি বাই 5। সো 9 ইন্টু ডেল সি হচ্ছে 18 বাই 5। এটা হচ্ছে এত অ্যান্সার। এভাবে আমাদের পুরো অ্যান্সারটা পাওয়া যাবে। বুঝতে পারছি? দেখেন, বারবার বুঝাই দিচ্ছি, পার্থক্য বা ডিফারেন্স ওয়ার্ডটা থাকলে কিন্তু অ্যান্সার ডিফারেন্ট বা ম্যাথ ডিফারেন্ট, তখন আবার গোলায় ফেলেন না। বুঝতে পারলাম? দুটা জিনিস যেহেতু ডিফারেন্ট, সেটাকে সেভাবেই ট্রিট করেন। আগাইতে পারি? আগাই তাহলে। শেষ হয় নাই তুলা? আচ্ছা তুলেন, তুলান শেষ হলে তুলেন, সমস্যা নেই, ঠান্ডা মাথায় তুলেন। আরেকটা ম্যাথ আছে লাস্ট, 5 নম্বর ম্যাথটা করব, করলে আমাদের এই রিলেটেড ম্যাথ ডান হয়ে যাবে।
আগায় যাই। লাস্টের ফর্মুলা দ্বারা কি বুঝায় আরেকবার বলবো? লাস্টের ফর্মুলা দ্বারা বুঝায় যদি পার্থক্য থাকে, ডিফারেন্স অফ সেলসিয়াস স্কেল বা ডিফারেন্স ইন ফারেনহাইট স্কেল, পার্থক্য থাকলে হচ্ছে লাস্টের ফর্মুলা থাকে। ডেল সি হচ্ছে সেলসিয়াস স্কেলে পার্থক্য, ডেল এফ হচ্ছে ফারেনহাইট স্কেলে পার্থক্য। ঠিক আছে? হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, ডেল্টা মানে T2 - T1, এক্স্যাক্টলি ডেল্টা মানে T2 - T1। তোমার মনে হয় মানে নতুন ক্লাস করছো, কারণ আমি প্রথম থেকে ডেল্টা পড়াচ্ছি, তো যারা ফার্স্ট থেকে ক্লাস করছে তাদের কাছে মানে ডেল্টা নতুন কিছু না। তো মনে হয় নতুন ক্লাস করছে, তোমাদের কাছে ডেল্টাটা নতুন লাগতেছে। আমি সবসময় ডেল্টা দিয়েই লিখি, ডেল্টা দিয়ে পার্থক্য বোঝায়। আর কি? থিওরেটিক্যালি আরেকবার বুঝাবো। থিওরেটিক্যালি কিছুই না, মনে করো যে, আচ্ছা সহজে বুঝাই দিচ্ছি। 10 ডিগ্রি সেলসিয়াসকে তুমি যদি কেলভিন স্কেলে নাও তাহলে কত আসবে? 283। 20 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিন স্কেলে নিলে হবে 293। 20 ডিগ্রি আর 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পার্থক্য 10 ডিগ্রি সেলসিয়াস। আবার 293 আর 283 কেলভিনের মধ্যে পার্থক্য 10 কেলভিন। তো 10 ডিগ্রি সেলসিয়াস মানে কিন্তু 10 কেলভিন পার্থক্যই দাঁড়াইলো। বুঝতে পারছি? এটাই আমরা জাস্ট এখানে ব্যাখ্যা দিচ্ছি যে সেলসিয়াসের মান কেলভিন স্কেলে একটা, আরেকটা হচ্ছে ডিফারেন্স। তো আমরা এখানে ডিফারেন্সের ফর্মুলা বের করলাম। আর যদি আমাকে বলে ডিরেক্ট মান কত, তাহলে তো ফর্মুলা আমরা আগেই বের করছি। এবার বুঝছেন? ওকে, ফাইন। আসেন তারপরের ম্যাথ, 5 নাম্বার ম্যাথ এবং আজকের লাস্ট ম্যাথ, মানে এই টপিকের লাস্ট ম্যাথ। লিখে ফেলেন। ম্যাথটা হচ্ছে এটা নিয়ে। কোন তাপমাত্রায় সেলসিয়াস স্কেলে ফারেনহাইট স্কেলের তাপমাত্রার মান অপেক্ষা 40 পার্থক্য থাকবে? at which temperature Celsius scale will have a 40 difference with Fahrenheit scale। এই ম্যাথে একটা প্যাচ আছে। কে প্যাচটা ধরতে পারছেন? মানে প্যাচটা কি, কে বলতে পারবে? একটা ছোট্ট প্যাচ আছে, প্যাচটা ধরতে পারেন কিনা দেখি। চিন্তা করেন, একটা প্যাচ আছে, প্যাচটা ধরতে পারেন কিনা। বলেন। আচ্ছা, ধরতে পারেন নাই কেউ। এখানে অ্যান্সার দুইটা আসবে। যখন বলছি পার্থক্য, দেয়ার ক্যান বি টু পসিবল কেসেস। এক জায়গায় পার্থক্য মান হচ্ছে কি বেশি হইতে পারে, আবার কমও হইতে পারে। তো কিভাবে আগাবো? ফার্স্ট অফ অল, সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের মধ্যে পার্থক্য। সো মনে করো প্রথম হচ্ছে কেস ওয়ান, ধরলাম সেলসিয়াস হচ্ছে ফারেনহাইটের থেকে বেশি।
যদি ফারেনহাইট থেকে বেশি হয় তাহলে কি এটা সেলসিয়াসের মান কি ফারেনহাইট থেকে বেশি মানে x-40 হবে। ও আচ্ছা, আমি সেলসিয়াস স্কেলের মান চাচ্ছি না, সরি। ফারেনহাইট স্কেল হচ্ছে যে বেশি, সরি সেলসিয়াস স্কেল বড়, এখানে x+40 - 32। সলভ করেন। 5×8 = 40, 10 ডিগ্রি সেলসিয়াস। এখন কেস টু, এমনও হতে পারে যে সেলসিয়াসটা ফারেনহাইট থেকে ছোট। ইন দ্যাট কেস, বাস, এত হচ্ছে যে আমাদের ডিগ্রি সেলসিয়াস। তাহলে এইভাবে আমাদের দুটো অ্যান্সার আসবে, একটা ধরো একটা বড় ধরে নিয়ে, আরেকটা ছোট ধরে নিয়ে। বুঝিনা, আরেকবার কি বলছেন? ফারেনহাইটের কিসের বেসিসে স্কেলটা ইনভেন্ট করছিল এটা জানি না। F=x-40 কেন আরেকবার বলবো? এক্স এর মান যদি হচ্ছে যে এক্স, মানে সি এর মান যদি এক্স হয়, সি যদি বড় হয়, তাহলে ওইখান থেকে x-x+40 হবে না? তোমাকে সহজে বুঝাই। সি এর ভ্যালু যখন 10 ডিগ্রি সেলসিয়াস, তখন ফারেনহাইট হইতে হবে 10 + 40 কত 50, তাই না? তাহলে কি উল্টা করলাম না নাকি? আচ্ছা দাঁড়াও, সি এর ভ্যালু যখন এক্স, ফারেনহাইট, সরি 10, আচ্ছা উল্টা করছি, উল্টাই তো করছি নাকি? এটা এরকম হবে, দাঁড়াও, সলিউশনটা আমি কি ভুল করলাম? ঠিকই তো করছি। সি ইজ গ্রেটার দেন সি। ও ওয়েট, কোন তাপমাত্রায় সেলসিয়াস স্কেলে ফারেনহাইট স্কেলের মান অপেক্ষা সর্বোচ্চ 40 পার্থক্য থাকবে? সেলসিয়াস স্কেলে ফারেনহাইট স্কেলের মান অপেক্ষা সর্বদা 40 পার্থক্য থাকবে, না ঠিকই তো আছে। সেলসিয়াস স্কেল হবে এক্স, আর ফারেনহাইট হবে হচ্ছে x+40। আরেকবার হচ্ছে সেলসিয়াস এক্স, ফারেনহাইট হবে x-40, কারণ আমরা সেলসিয়াসের এক্স বের করতে চাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, না ঠিকই আছে ম্যাম, ওকে। একবার 40 প্লাস, একবার 40 মাইনাস, কারণ একবার হচ্ছে যে সেলসিয়াস থেকে 40 বেশি, আর একবার সেলসিয়াস থেকে 40 কম। এই হচ্ছে কাহিনী। একটু ভুল করছি চিহ্নটা। হ্যাঁ, ও না ঠিকই তো করছিলাম। এখানে ফারেনহাইট বড়, এখানে হচ্ছে যে সেলসিয়াস বড়। এবার ঠিক আছে। ঠিক আছে, উল্টা করছিলাম, মানে সাইন উল্টা দিয়ে দিছিলাম। হ্যাঁ বলেন ভাইয়া, থিওরিটিকে যে বললেন সেভাবে ডেল্টা সি ডেল্টা এফ এর কথা না। না ভাইয়া না, এখানে আমি বলছি যে কত ডিগ্রি সেলসিয়াস হলে, আমি কিন্তু এখানে সেলসিয়াসের স্কেলের পার্থক্য চাই নাই। আমি বলছি কত ডিগ্রি সেলসিয়াস হলে, অ্যাট হোয়াট সেলসিয়াস টেম্পারেচার। সেখানে ম্যাথটা ডিফারেন্ট। যদি আমার এখানে ডেল দিয়ে করতাম, তাইলে মানে হচ্ছে আমি সি বের করতে পারতাম না, কারণ আমার তো এখানে ডেল সি আর ডেল এফ আছে। কত ডিগ্রি সেলসিয়াস এটা তো বের করা সম্ভব না, তাই এই ম্যাথটা এইভাবেই করা লাগবে। এই ম্যাথে অ্যাপ্রোচ এছাড়া যদি ওইভাবে ডেল সি বা ডেল এফ দিয়ে করো, তাহলে তুমি হচ্ছে যে এক্সাক্ট হচ্ছে যে টেম্পারেচারটা খুঁজে পাচ্ছ না। বুঝতে পেরেছি? হুম। এটা 40 কিভাবে? 9x 5x, 5×8 = 40, আর গুণন করে দিছি, 90 আসছে। তাই হবে অ্যান্সার, -90 না? ওকে ফাইন, ঠিক আছে। তাহলে এর সাথে আমাদের টেম্পারেচার রিলেটেড যত ধরনের ম্যাথ আছে আমরা সবগুলো কমপ্লিট করেছি। টেম্পারেচার নিয়ে কার কনফিউশন আছে? এনিওয়ান? একে মাইনাস কেন হইলো না?
মাইনাস হবে কেন? মানে ক্যালকুলেশনে মাইনাস আসে না, তাই হবে না। ক্যালকুলেশনে মাইনাস আসলে মাইনাসই তো। ওকে, আমরা আগাই। লিখে ফেলেন। লিখে ফেলেন হচ্ছে পদার্থের প্রসারণ। হেডিং দেন পদার্থের প্রসারণ। এক্সপ্যানশন অফ ম্যাটার। ঠিক আছে। আগের ম্যাচ শেষ হয় নাই। হ্যাঁ, প্রশ্ন কি বললেন? ভাই কেস টু তে সি এর ভ্যালু x+40 নিলাম না কেন? ভাই আমি তো চাচ্ছি সি এর মান বের করতে, ফারেনহাইট স্কেলের মান বের করতে যাচ্ছি না। তো সি এর মানটাকে তো কনস্ট্যান্ট রাখবো, কারণ ওর ভ্যালু এক্স, আমি এক্স এর মানই বের করতে চাচ্ছি। তুমি যদি সি এর মানে x+40 ধরো, তাহলে তুমি এক্স এর মান বের করার পরে আবার সি x+40 করা লাগবে। বুঝতে পারছি? হ্যাঁ, দুইটা মানে গ্রহণযোগ্য অবশ্যই। না তাওহিদ, তোমাকে তো একটু আগে বুঝাইলাম যে কেন ডেল সি আর ডেল এফ হবে না। কারণ ডেল সি আর ডেল এফ হওয়ার কথা ছিল যদি পার্থক্য থাকতো। আমাকে এখানে বলছে যে কত ডিগ্রি সেলসিয়াস হইলে, আমাকে যে ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারটা চাচ্ছে, আমাকে কিন্তু পার্থক্য চায় নাই। ওকে ডান, আমরা আগাবো। আর আগের ম্যাথে আচ্ছা তোমার বেসিক কনফিউশন হচ্ছে এই জায়গায়। আমি এখানে সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের মধ্যে পার্থক্য বলছি, সেলসিয়াসের দুইটা মান এবং ফারেনহাইটের দুইটা মানের পার্থক্য তো বলি নাই। আগের যে ফর্মুলা সেটা সেলসিয়াসের দুটো মান আর ফারেনহাইটের দুটো মানের মধ্যে পার্থক্যের কথা বলেছে। এখানে সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের মধ্যে পার্থক্য বলেছে, দুইটা ম্যাথই তো আলাদা। ঠিক আছে। ওকে, আসেন পদার্থের প্রসারণ। আমরা সবাই জানি যখন আমরা কোনো একটা পদার্থতে বাইরে থেকে তাপ প্রদান করব বা হিট দিব, পদার্থের যতগুলো অণু পরমাণু আছে তাদের গতিশক্তি বা কাইনেটিক এনার্জি বাড়বে। তাদের গতিশক্তি বা কাইনেটিক এনার্জি কি হবে? তাপ দিলে বেড়ে যাবে। যখনই গতিশক্তি বা কাইনেটিক এনার্জি বাড়ে, তখন এখানে যতগুলো অ্যাটম আছে, এই অ্যাটম গুলো হচ্ছে যে আস্তে আস্তে কি করে, ডানে বামে মুভ করা স্টার্ট করে। তো তখন দেখা যায় এই অ্যাটমের যে মুভমেন্ট, ডানে বামে যাওয়া, এই ডানে বামে যাওয়ার মুভমেন্ট বেড়ে গেলে আমাদের আয়তন বা ভলিউম, কিংবা অন্য সব কিছু, বা আয়তন ভলিউম কিংবা দৈর্ঘ্য। কে কল দেয়? হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? না ভাই, আজকেও দিতে পারিনি, আজকে একটু প্যারায় ছিলাম তো বাসায়। আমি কালকে দিব ভাই। এই তিনটা বারে, ঠিক আছে। আয়তন, দৈর্ঘ্য, প্রস্থ, তিনটা বারে। তো তিনটা যখন বেড়ে যায়, তো তখন আমাদের হচ্ছে যে পদার্থের মধ্যে আমরা প্রসারণ দেখতে পাই। তো যখনই তাপ বাড়ে, তাপমাত্রা বাড়ে, তার মধ্যে গতিশক্তি গুলোও বাড়ে। গতিশক্তি বাড়লে আমাদের ডানে বামে হচ্ছে যে আমাদের এক্সপ্যানশন গুলো বাড়ে, অর্থাৎ কণাগুলোর হচ্ছে যে কম্পনের কারণে কণাগুলো আস্তে আস্তে এক্সপ্যান্ড হওয়া শুরু করে। এই যে এক্সপ্যান্ড হয়, এক্সপ্যান্ড হওয়ার কারণে আমরা সাধারণত পদার্থের মধ্যে তিন ধরনের প্রসারণই দেখতে পাই। অর্থাৎ পদার্থে যে তিনটা অবস্থা আছে, তিনটা অবস্থার মধ্যে আমরা প্রসারণ দেখতে পাই। তো আমরা প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে কঠিন পদার্থের প্রসারণ। কঠিন পদার্থের প্রসারণ বা এক্সপ্যানশন অফ সলিড। কঠিন পদার্থের প্রসারণ তিন কেসেই হইতে পারে। একটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য বা লেংথ, প্রস্থ বা উইডথ, সরি একটু ভুল করছি এই জায়গাটা, ক্ষেত্রফল। ক্ষেত্রফল বা হচ্ছে এরিয়া। আর ফাইনালি আমাদের এখানে আছে হচ্ছে আয়তন বা ভলিউম।
ঠিক আছে, আমাদের তিনটা জিনিস আছে। চলেন এই তিনটা জিনিসের ব্যাখ্যা বুঝি। কতটুকু রাইট কতটুকু রং, কিভাবে কি কাজ করে। তিনটা জিনিসের প্রসারণ হয়: দৈর্ঘ্য, প্রস্থ আর হচ্ছে আয়তন। তো দৈর্ঘ্য প্রস্থ আয়তনের প্রসারণ ঘটলে আমরা কেমনে কি কাজ করতে পারবো? দৈর্ঘ্য প্রস্থ এবং আয়তনে যদি আমাদের প্রসারণ ঘটতে থাকে, তাহলে আমরা জিনিসটাকে এইভাবে ব্যাখ্যা দিতে পারি। তো দৈর্ঘ্যে তো প্রসারণ আপনারা দেখলেন, ডানে বামে যাচ্ছে, অণুগুলো কাঁপাকাঁপি করছে, এটসেট্রা। এখন যেটা ঘটনা ঘটবে সেটা হচ্ছে এরকম: যখন আমাদের দৈর্ঘ্য প্রসারণ আমরা দেখছি, বা যেটাকে আমরা বলি হচ্ছে যে লেংথ এক্সপ্যানশন, এই হচ্ছে আমাদের দৈর্ঘ্য। আমরা এখানে তাপ দিয়েছি, বাইরে থেকে হিট দিলাম, যার কারণে আমাদের এই বস্তুটার মধ্যে এক্সপ্যানশন হইলো। ঠিক আছে, এক্সপ্যানশন হওয়ার কারণে এখানে আমাদের ডেল এল পরিমাণ চেঞ্জ আসলো, এটা এল পরিমাণ চেঞ্জ আসলো। আমাদের L2 হইলো এল প্লাস ডেল এল। L1 হইলো আমাদের L1, তো L1ই আছে, এটা L1 ধরলাম, এই টোটালটাকে ধরলাম L2। তাহলে ডেল এল চলে আসলো L2 মাইনাস L1। এখন ঘটনা যা ঘটলো সেটা হচ্ছে এইটা: ধরে নিলাম যে L1 দৈর্ঘ্যের তাপমাত্রা ডেল থিটা বাড়ালে দৈর্ঘ্য বাড়ে ডেল এল। একক দৈর্ঘ্যের তাপমাত্রা ডেল থিটা বাড়ালে দৈর্ঘ্য বাড়ে ডেল এল বাই ডেল থিটা। একক দৈর্ঘ্যের তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে দৈর্ঘ্য বাড়ে ডেল এল বাই ডেল থিটা ইন্টু হচ্ছে আমাদের কি L1। আরো সুন্দর করে লেখা যায় L2 মাইনাস L1 বাই ডেল থিটা ইন্টু L1। এবং এই যে কথাটা আমরা লিখলাম, এটাই হচ্ছে আলফা, তথা দৈর্ঘ্য প্রসারণ সহগ। এটার সংজ্ঞাটা আমি লিখলে আপনি আরো একটু ক্লিয়ার হবেন। দৈর্ঘ্য প্রসারণ সহগটা কাকে বলছি? একক তাপমাত্রা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যের কোনো কঠিন বস্তুর যে দৈর্ঘ্য পরিবর্তিত হয় যে দৈর্ঘ্য পরিবর্তিত হয় তাকে কি বলতে পারি? তাকে আমরা হচ্ছে যে দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। সরি, তাকে উপাদানের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। আমরা ইংলিশ ভার্সনটা বলে দিচ্ছি। হ্যাঁ বলেন, কি বলেছেন? হ্যাঁ, লিখে দিচ্ছি। 1 কেলভিনে নিলাম কারণ হচ্ছে যে ইউনিভার্সাল ইউনিট হচ্ছে 1 কেলভিন। ঠিক আছে,
এখন হচ্ছে যে ইফ ফর L1 length temp change del theta length change del L। ঠিক আছে, বাকিটুকু তো সেমই। আর সংজ্ঞাটা লিখে দিচ্ছি। লিখেছেন এতটুকু? সংজ্ঞাটা লেখেন। if temperature change by 1 Kelvin for a unit length solid, then length change would be then the length change is called linear expansion coefficient of that of the matter, of the material। ঠিক আছে, তাহলে আমরা বললাম, বুঝি নাই ভাইয়া, লেখা হয় নাই। আচ্ছা ফাইন, লিখে নেন। আগাই। সংজ্ঞার লাস্টটা বলেছি হচ্ছে যে তাকে দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে, মানে তাকে উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। সবাই লিখেছেন? লিখতে লিখতেই সময় চলে যাচ্ছে। ওকে, লিখেছেন এতটুকু? আসলে লেখা হলে আগাই। লেখা হলে আমরা একটু বোঝার চেষ্টা করি। ইটস লাইক আমি হচ্ছে যে একটা তার, ওকে আমি তাপ দিলাম, এই তাপের কারণে তারটা দৈর্ঘ্যে বেড়ে গেল। এই যে তারটা যে দৈর্ঘ্যে বেড়ে গেল, এটাকে আমরা ডেল এল বলছি।
দেখ আমরা এল বলছি, এই যে দৈর্ঘ্য বাড়লো, এই দৈর্ঘ্যটা একক দৈর্ঘ্যে যতটুকু বাড়বে 1 কেলভিন টেম্পারেচার চেঞ্জে, দেখো আমি পরিবর্তন বলছি, আচ্ছা এটা বাড়া না বলে সংকোচনও বলা যায়, কারণ টেম্পারেচার কমলে এটা সংকুচিত হবে। 1 ডিগ্রি সেলসিয়াস চেঞ্জের কারণে ওর দৈর্ঘ্য যতটুকু বাড়লো বা কমলো, টেম্পারেচার বাড়লে দৈর্ঘ্য বাড়বে, টেম্পারেচার কমলে লেন্থ কমবে, তাহলে আমাদের এটাকে আমরা বলছি হচ্ছে আমাদের কি আম, দৈর্ঘ্য প্রসারণ সহগ বা লিনিয়ার এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট। হোয়াট ডাজ ইট মিন? এটা মানে হচ্ছে, মনে করো সাপোজ তোমার তারটা হচ্ছে 2 মিটার লম্বা, এবং সেটা 2 কেলভিন টেম্পারেচার চেঞ্জের কারণে সেখানে হচ্ছে যে আমাদের প্রায় 4 মিটার হচ্ছে যে তার দৈর্ঘ্য বা লেন্থ বেড়ে গেছে। তাহলে যখন 1 মিটারের কারণে এবং 1 কেলভিন বাড়ালে কি হবে? 1 মিটার চেঞ্জ হবে। এই যে আমি জিনিসটা বের করলাম, এটাই হচ্ছে আমার আলফা। আমরা কি ব্যাখ্যা বুঝেছি? ওকে, যদি ব্যাখ্যা বুঝে থাকেন তাহলে দেখেন এখান থেকে আরেকটু ডিটেলে লেখা যায় যে আমরা জানি L2 ইজ ইকুয়াল টু, সরি আমরা কি জানি, আলফা ইজ ইকুয়াল টু L2 মাইনাস L1 বাই ডেল থিটা ইন্টু L1। আমরা চাইলে আলফা ইন্টু ডেল থিটা তার সাথে L1 গুণ করতে পারি, এখানে L2 মাইনাস L1। তাহলে দেখো আমাদের L2 চলে আসে, L1 কমন নিলে 1 প্লাস আলফা ডেল থিটা, এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? রিলেটিভ চেঞ্জ অফ, না রিলেটিভ লাগবে না, যা বলেছে তাই ঠিক আছে। তো L2 ইজিক্যাল L1 ইন্টু 1 প্লাস আলফা ডেল থিটা, এটাও একটা ডিরেক্ট ফর্মুলা দিয়ে আমরা ম্যাথ করতে পারবো। ওকে, এটা গেল আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগ। আমাদের এখনো ক্ষেত্র আর হচ্ছে আয়তন প্রসারণ সহগ বাকি আছে, এটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে শিখবো। তো আমরা ক্ষেত্র এবং আয়তন প্রসারণ সহগটুকু শিখে তারপর আমরা পরের ক্লাসে আগে যাব। ঠিক আছে? ভাইয়া ডেল থিটা কেন ইউজ করা হয়েছে? কারণ পার্থক্য বোঝাচ্ছে। এখন সেটা পার্থক্য বাড়তেও পারে, কমতেও পারে। ঠিক আছে? ওকে, আমরা নেক্সট ক্লাসে বাকিটুকু শিখবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। আমাদের আজকে বেশ ভালো জিনিসপত্রই পড়েছে, আমরা অনেক ম্যাথ ট্যাথ করেছি, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আমাদের এই চ্যাপ্টারের উপরে আরো বেশি না, আমার মনে হয় 4টা ক্লাস এট বেস্ট লাগতে পারে, আর হয়তো 3টা ক্লাসে শেষ হয়ে যাওয়া উচিত। ঠিক আছে? ভাইয়া ঐকিক নিয়মটা আরেকবার বুঝাবো? না বুঝার কিছুই নেই। 2 মিটার 2 কেলভিনের কারণে 4 মিটার চেঞ্জ আসছে, মানে মনে করো যে ওর ইনিশিয়াল লেন্থ ছিল 2 মিটার, তাকে সেন্টিমিটার করে দিই, মানে লুকস অফওয়ার্ড। 2 মিটার ওর ইনিশিয়াল লেন্থ বা আদি দৈর্ঘ্য, 2 কেলভিন বা তাপমাত্রা বা টেম্পারেচার চেঞ্জে ওর 4 সেন্টিমিটার দৈর্ঘ্য বেড়ে গেছে বা লেন্থ বেড়েছে। তাহলে 1 মিটারের কারণে কত বাড়বে? 4/2। আর 2 থেকে 1 কেলভিন যদি চেঞ্জ হয় তাহলে কি, আবার হচ্ছে নিচে 2। এই যে ঐকিক নিয়মটা করলাম, এটা মানে হচ্ছে একক তাপমাত্রায় একক তাপমাত্রা পরিবর্তন, আর হচ্ছে একক দৈর্ঘ্য পরিবর্তন, মানে একক দৈর্ঘ্যের তার। একক তাপমাত্রা পরিবর্তন একক দৈর্ঘ্যের তার, বা ফর ইউনিট লেংথ অফ ওয়্যার, এন্ড ফর ওয়ান এন্ড ফর ইউনিট সরি টেম্পারেচার চেঞ্জ, আর ফর ইউনিট টেম্পারেচার চেঞ্জ। যদি আমাদের একক দৈর্ঘ্যের তারের জন্য একক তাপমাত্রা পরিবর্তনে আমরা যদি কোনো একটা দৈর্ঘ্য পরিবর্তন দেখতে পাই, তাকে আমরা বলছি হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ বা লিনিয়ার এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট। টোটাল মনে হয় 6টা লাগতে পারে, 6টা বা 5টা ম্যাক্স। ঠিক আছে? আল্লাহ হাফেজ।